নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন। গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উড়িয়ে দিলেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার নিয়ামক হতে পারেন শ্রমিকরা, মুক্তি চান চাঁদাবাজির হাত থেকে। প্রার্থীদের আচরণবিধি মনিটরিং এর কাজ শুরু ইসির। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কোর রিপোর্ট বাধা হয়ে দাঁড়াবে না, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দৃঢ় অবস্থানে সরকার। স্বাধীনতার ৪৫ বছরে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবেও স্বীকৃতি মিললেও পিছিয়ে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমবাজার সৃষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ। এবং ট্রাম্পের অভিবাসী ও বর্ণবিদ্বেষী নীতির বিরুদ্ধে নতুন করে ফুঁসে উঠেছে নিউ ইয়র্ক, বিদ্বেষমুক্ত শহর গড়ার অঙ্গীকার। প্রবাসী সময় সঙ্গে আছি সাজিদ রাজু। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির বুদাপেস্টে ওয়াটার সামিটে অংশগ্রহণ ও মরক্কো সফর নিয়ে শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশি চ্যানেল ডাউনলিংক ও বিজ্ঞাপন সম্প্রচার নিয়ে সমস্যার সমাধানে আলোচনা চলছে। বরাবরের মতো এবারও বিদেশে রাষ্ট্রীয় সফর শেষে পুরো বিষয়টি জাতির সামনে উপস্থাপন করতে শনিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে সরকার প্রধান শেখ হাসিনা। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সম্মেলনের শুরুতেই হাঙ্গেরির ওয়াটার সামিট এবং মরক্কোতে অংশ নেয়া জলবায়ু সম্মেলনে পানি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নতুন গতির সঞ্চার করেছে বলে আমি মনে করি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব নিয়ে বিএনপিকে রাষ্ট্রপতি শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই নির্বাচন কমিশন আমরা কিন্তু সরকার থেকে করিনি। তাদের যা যা দাবি ছিল সেটা মেনেই সেই 2008 সালে সেইভাবে করা হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে। যে কোনো প্রস্তাব দেওয়ার আগে তার তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল যে সে যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। ঠিক আছে, ওনার প্রস্তাব উনি দিয়েছেন, রাষ্ট্রপতিকে বলুক, এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন তিনি কি পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবে সেটাই হবে। এ সময় দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান শেখ হাসিনা। 5 জানুয়ারি ইলেকশন হয়েছে না, অর্থাৎ আমাদের 3 বছর হয়ে যাচ্ছে, সময় 5 বছর, এখন তো মধ্যে নাই, মধ্য ক্রস করে গেছে। কাজে এখন ওরা যদি এখনো মধ্যবর্তী বলে থাকে তাহলে বোধহয় এটা পরবর্তী ইলেকশনের কথা বলছে। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণের বিষয়ে তার কাছে জানতে চাইলে ঘটনাটি যান্ত্রিক ত্রুটি উল্লেখ করে নতুন বিমান কেনার পরিকল্পনা নাকচ করে দেন তিনি। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, বুঝেছে দুর্বৃত্ত। প্রথম প্রশ্নের উত্তর এটাই বলবো আমি। এটা একটা যান্ত্রিক দুর্যোগ ছিল, তার কিছু না। কিন্তু অ্যাক্সিডেন্ট এটা যান্ত্রিক কারণেও হতে পারে, আবার মনুষ্য সৃষ্টিও হতে পারে। আলাদা এয়ারক্রাফট কেনা, এটা এই বিলাসিতা করবার মতো সময় এখন আমাদের দেশে আসে না। আমি যেটা মনে করি, যে প্লেনে আমার দেশের সাধারণ মানুষ চলাচল করবে, দেশের মানুষ যাচ্ছে, সেখানে যদি আমার নিরাপদ বোধ না থাকে তাহলে আমার আলাদা প্লেন নিয়ে কি লাভ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে ভারতে বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার নিয়ে। এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আলোচনাধীন। ওখানে যদি আমাদের টেলিভিশন যেতে যায়, সেখানে যদি 5 কোটি টাকা তারা ফি ধরে, তা আমাদের এখানে আমরা 1.5 লাখ টাকা কেন করলাম? এইরকম বিরাট একটা বৈষম্য। তো যাক, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, নিশ্চয়ই এটা একটা ব্যবস্থা হবে। এছাড়াও ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সরকারকে পাশ না কাটিয়ে বড় দলগুলোর সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় লাভের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করেন নেতারা।
আমরা আশা করি যে এই বিষয়টাকে রাষ্ট্রপতি যেমন দেখবেন তেমনি বড় দলের এবং সরকারি দলের প্রধান হিসেবে তারও দেখার দায়িত্ব যথেষ্ট। পাশ কাটিয়ে গেলে চলবে না, এটাকে অবশ্যই এই সমস্যাটার সমাধান করতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য। আমরা এখনো আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা এই সমস্যাটি উপলব্ধি করে তারা সঠিক পথে এগোবেন। শিল্প ও বন্দর নগরী হওয়ায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার নিয়ামক হয়ে দাঁড়াতে পারেন শ্রমিক ভোটাররা। তারা বলছেন, সবাই ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর শ্রমিক পাড়ায় তাদের পা আর পড়ে না। তাই এবার নির্বাচনে দেখে বুঝে ও শুনে ভোট দেবেন তারা। শ্রমিক নেতারা বলছেন, ক্ষমতার রাজনীতিতে তারা সবসময় অবহেলিত থাকেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরেফিন প্রিন্সের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। জীবনযুদ্ধে টিকে থাকতে মানুষগুলো এভাবেই দিনের পর দিন মনকে মনোজনের বস্তা টেনে আসছেন বিনা বাক্য ব্যয়ে। কারণ দিন শেষে ঘাম ঝরানো এই পারিশ্রমিক দিয়েই মেটাতে হবে তাদের পরিবারের সবার চাহিদা। একবিংশ শতাব্দীতে তার পাশেই আবার বেঁচে থাকার জন্য কাউকে নির্ভর করতে হচ্ছে এভাবে ঠেলাগাড়ির উপর। অমানবিক হলেও এ চিত্রে জানান দেয় কতটা সরগরম বন্দর নগরী নারায়ণগঞ্জের পাইকারি বাজার। নগরবাসী সহ পুরো দেশ যখন নানা চাহিদার ডালা নিয়ে হিসেব করছে নারায়ণগঞ্জের পরবর্তী মেয়র কি হবে তা নিয়ে, তখন নগরের মূল রাস্তা দখল করে মালামাল ওঠানামা করানো খেটে খাওয়া মানুষগুলোর চাওয়া মেয়র যেন হন একটু শ্রমিক বান্ধব। সন্ধ্যা পর্যন্ত কারি পাই না 500 টাকা, যে নতুন মেয়রই হোক না কেন যেন আমাদের দামটা বাড়াই দেয়। গ্যাস, পানি, বাসা ভাড়া সব দিক দিয়েই বেশি, আমাদের কাজের মজুরিও কম। 3000 টাকা সারাদিন একটা বাসা ভাড়া দিয়ে খাইলে আমরা থাকতে পারছি না। গাড়ি লোডিং আনলোডিং এর পর্যাপ্ত জায়গা নাই। আর নারায়ণগঞ্জ শহর যেন মনে হয় যে একটা চাঁদার শহর। চাঁদার হয়রানি থেকে আমাদের মুক্ত হইলে আমরা সবাই খুশি। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারি, এই ধরনের সুযোগ সুবিধা যে করে দিবে তাকেই আমরা ভোট দেবো। এদিকে শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন ভাগ্য বদলাতে কয়েক লাখ মানুষ খেয়া পার হলেও নৌকার মাঝিদের ভাগ্য বদলে আজ অবধি জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ তাদের। ভোট আসতে আমাদের কাছে যায়, আমাদেরকে মূল্যায়ন করে, আমাদের কাছে জিজ্ঞেস করে তা ভোট দেওয়ার জন্য। ভোট যাওয়ার পর আমার কোনো তথ্য তালাশ লয় না, খোঁজ খবর লয় না। দেশের কোনো উন্নত হয়, আমরা যেমন কাম কাজ করে খাইতে পারি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না। শ্রমিক নেতারা বলছেন, প্রতিশ্রুতি পালন না করে ভোটের রাজনীতিতে জনপ্রতিনিধিরা সবসময়ই গরিব শ্রমিকদের ব্যবহার করে আসছেন। যারা প্রতিনিধি হয়েছিলেন আমরা তাদের খুঁজে পাওয়া যায় না, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই। দলীয় হুমকি দামকি এবং কালো টাকার মধ্য দিয়ে এই নির্বাচনটাকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তার যে ভোট সেটা দিতে পারে। আর যাই হোক, 22 ডিসেম্বরের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত হওয়ার ক্ষেত্রে খেটে খাওয়া শ্রমিকদের ব্যালট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রামপাল ইস্যুতে সরকার তার অবস্থানে দৃঢ় রয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কোর রিপোর্ট বাধা হয়ে দাঁড়াবে না। তবে প্রতিমন্ত্রীর এ বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক বলেছেন, রামপাল নিয়ে ইউনেস্কো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তব্য আমলে নেওয়া উচিত সরকারের। তাফসির বাবুর রিপোর্ট। সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগের পর থেকেই এর বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইউনেস্কো। সংস্থাটির এই আশঙ্কার বিপরীতে শনিবার সিলেটে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ইউনেস্কোর প্রতিবেদন রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো বাধা হবে না। এনভায়রনমেন্ট এফেক্ট হবে না টেকনোলজিক্যালি যদি আমরা ধরি, বা আদার সাইডগুলো আমরা চিন্তা ভাবনা করছি। ইউনেস্কো তার অবস্থানটা বলেছেন, আমরা আমাদের অবস্থানে কাজ চলছে। পদ্মা সেতু হয়ে গেলে বিদ্যুতের ডিমান্ড সেখানে বেড়ে যাবে প্রায় 4 থেকে 5,000 মেগাওয়াট। তো এখানে 1300 মেগাওয়াট ইজ নাথিং, আমাদেরকে করতে হবে আরো বেশি, 4 থেকে 5,000। সো আমরা সেদিকে যাচ্ছি। মন্ত্রীর এই মন্তব্যে হতাশা প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই রামপালে আপত্তি দিয়েছিল ইউনেস্কো। এটা দুঃখজনক। ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট, তাদের মর্জি। তারা যদি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের সমস্ত বিজ্ঞান ভিত্তিক যুক্তিকে অস্বীকার করে, ওইটাই বলে যে না সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, তো গভর্নমেন্ট উইল বি দ্য চ্যাম্পিয়ন। তিনি জানান, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি হারাতে পারে সুন্দরবন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে।
উবার সহ অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা পরিচালনায় বিশেষ আইন হচ্ছে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। যাত্রী সেবায় এ ধরনের উদ্যোগের প্রশংসা। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষায়িত বিদ্যালয়ের পাশাপাশি সাধারণ বিদ্যালয়েও প্রতিবন্ধীদের শিক্ষা দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শুধু যদি আমরা প্রতিবন্ধীদের জন্য আলাদা করি তাহলে কিন্তু তারা কখনো সুস্থ হবে না, ওই প্রতিবন্ধী থেকে যাবে। কিন্তু সুস্থ ছেলে মেয়েদের সাথে যখন তারা মিশতে পারবে তখন আস্তে আস্তে তারাও কিন্তু অনেকটা সুস্থ হয়ে যাবে। অনেক বিত্তশালী লোক আছে টাকা খরচের জায়গায় পান না, সেই বিত্তবানদের আমি বলবো যে তারা যদি এই ধরনের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসেন তো সমাজ এতে উপকারিত হবে, নিজেরাও উপকার পাবেন। সাহিত্যে নোবেল বিজয়ী উইলিয়াম বাটলার ইয়ার্স, সুরস্রষ্টা বিথোভেন, মোজার্ট সকলে কিন্তু প্রতিবন্ধী ছিল। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস আজীবন প্রতিবন্ধী, কিন্তু তার ব্রেন কাজ করে। প্রতিবন্ধীরা কিন্তু আমাদের জন্য অনেক সম্মান বয়ে আনছে এবং এখনো যেখানে তারা যাচ্ছে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে আসে, পুরস্কার নিয়ে এসে কারা নিয়ে এসে, স্বর্ণপদক নিয়ে এসে কারা, বেশিরভাগই আমাদের এই প্রতিবন্ধীরা। দর্শক, যুক্তরাষ্ট্রের নির্বাচনোত্তর নিউ ইয়র্ক তথা পুরো যুক্তরাষ্ট্রেই বাংলাদেশিদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সতর্কতা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন সমাজকর্মী মামনুনুল হক। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্কের স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের কমিউনিটি বোর্ড 12 নির্বাহী বোর্ডের সদস্য, মূলধারার রাজনীতিক এবং শ্রমিক অধিকার সংগঠক মামনুনুল হক। মামনুনুল হক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ দাওয়াত করার জন্য আমাকে। দর্শক, আজকে আমরা আলোচনা করব কেমন আছেন প্রবাসীরা। মামনুল হক, প্রথমেই আমরা যদি জেনে নিতে চাই যে আপনার এই যে কাজ, এই কাজ নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। কমিউনিটি বোর্ডটা হলো আপনার একটা মিউনিসিপ্যাল বডি। এখানে আপনার 50 জন মেম্বার থাকে এবং এদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকটা বড়োর প্রেসিডেন্ট নিয়োগ দেন। তো এই 50 জন মেম্বাররা তাদের মধ্যে আবার ওদের এক্সিকিউটিভ কমিটিতে তৈরি করেন তাদের ভোটের মাধ্যমে। আমি সেভাবে আসছি কমিউনিটি বোর্ডে এবং অনেকদিন ধরে আমি কমিউনিটি বোর্ডে আছি। আর আমি শ্রমিকদেরকে নিয়ে যে কাজটা করি সেটা বেসিক্যালি আমি একসময় কো-ফাউন্ড করেছিলাম যে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স, দ্য লার্জেস্ট ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়ন ইন নিউ ইয়র্ক, ইন দ্য নেশন অ্যান্ড অ্যাকচুয়ালি ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। অ্যান্ড ওই সময় আমি ট্যাক্সি চালাতাম নিউ ইয়র্ক শহরে। আমি যখন ট্যাক্সি ড্রাইভার্সের রাইটস অ্যান্ড ডিগনিটি রেসপেক্ট যখন নাই দেখলাম, তখন এদেরকে সংগঠিত করার চেষ্টা করলাম। চেষ্টা করতে করতে এক পর্যায়ে হয়ে গেল অনেক বড় সংগঠন এখন এটা, ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। আমি স্টিল এটার বোর্ড অফ ডিরেক্টর হিসেবে আছি, ওখানে কাজ করি। যাতে করে অনেক ভালো ভালো কাজ আমরা করেছি। ট্যাক্সি ড্রাইভার প্রোটেকশন অ্যাক্ট, যেটা এটা অ্যাকচুয়ালি আমি নিজেই শুরু করেছিলাম এবং এই অর্গানাইজেশনের মাধ্যমে এটা পাশ করে এখন এটা ল হয়ে গিয়েছে। এটা করি। আর ব্যক্তিগত জীবনে আমি যে কাজটা করি সেটা আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে কাজ করি, আপনার ডিপার্টমেন্ট অফ পপুলেশন হেলথ। সেখানে বেসিক্যালি আমি আমাদের ইন্টারভেনশন প্রোগ্রামে আমি লোকদেরকে টিচ করি যে কিভাবে ক্রনিক ডিজিজ ম্যানেজ করতে হয়, স্পেশালি ডায়াবেটিস, এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটা বাঙালি এবং প্লাস সাউথ এশিয়ান কমিউনিটিদের নিয়ে আমি কাজ করি। ওটা আমার দৈনন্দিন জব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, এরপরে ওভারঅল যদি প্রথমেই জিজ্ঞাসা করি যে আমরা কেমন আছি? ওয়েল, ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন অফকোর্স, কারণ এখন একটা ইলেকশনটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। মনে হয় না আমরা খুব একটা ভালো আছি। আবার একান্তই বলাও যাচ্ছে না এখন কি হবে। এমন একটা জিনিস এসে গেল, যেমন প্রেসিডেন্ট ইলেক্ট দ্য ট্রাম্প, তার পলিসিটা এখন একটা ফ্লিপ ফ্লপ মনে হচ্ছে অনেকটা।
সে তার ইলেকশন এজেন্ডা যেটা খুব র্যাডরিক ছিল, যেটা যে বিগটরি ছিল, রেসিজম ছিল, ইসলামোফোবিয়া, হোমোফোবিয়া, জেনোফোবিয়া, এগুলো সবগুলাই তার ইয়েতে ছিল। কিন্তু এখন সে অনেকগুলো কথাতে টুইস্ট করছে আস্তে আস্তে। তাতে করে মনে হয় হয়তোবা অত সিরিয়াস হবে না, বাট কুড বি, বাট আমরা এখনো এটাকে সিরিয়াস না এই জিনিস আমরা নিতে পারি না, কারণ এটা হওয়াটা খুব স্বাভাবিক, স্পেশালি যেসব লোকজনকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। যেমন মনে করেন আপনার স্টিভ বাইনন, যাকে আপনার হোয়াইট হাউসের মেইন স্ট্র্যাটেজিস্ট যে থাকবে, বেসিক্যালি সে একজন রেসিস্ট লোক, রেসিস্ট, এবং সে অ্যান্টি সেমেটিক। সেক্রেটারি অফ স্টেট নিয়ে কথাবার্তা হচ্ছে এখন। আজকে আবার নতুন করে আপনার ডেভিড প্যাট্রিয়াস যে আপনার জেনারেল ছিলেন তাকে বসাবার কথা বলছে, বাট সে একজন এক্সপিরিয়েন্স লোক। কিন্তু রমনি তার চেয়ে আরো নিচে, মিট রমনি যে প্রেসিডেন্টের জন্য দাঁড়ালো, গভর্নর রমনি। জুলিয়ানি কোনো পর্যায়ে আপনার সেক্রেটারি অফ স্টেট হতে পারে না, তার কোনো, হি ইজ নট কোয়ালিফাইড, সে কোয়ালিফাইড না আপনার সেক্রেটারি অফ স্টেট হওয়ার। সে একজন নিউ ইয়র্ক শহরের মেয়র ছিল, সে ডিপ্লোমেট ছিল না কোনোদিন। আপনার সেক্রেটারি অফ স্টেট মিনস ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য হোল ওয়ার্ল্ড লিডার্স। তারপরে মনে করেন আপনার যে জ্যাপ সেশনকে করেছে আপনার অ্যাটর্নি জেনারেল, আর একজন রেসিস্ট লোক, সেনেটর। এই ধরনের লোকগুলা ভালো হবে না। যেমন ইমিগ্রেন্টদের জন্য ভালো হবে না, যে লিগ্যাল এক্সপার্ট মনে করেন যাকে অ্যাটর্নি জেনারেল বানাবে, সে একজন রেসিস্ট। এটা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বিশাল বড় রকমের একটা খারাপ দিক হতে পারে। এই ধরনের লোক থাকলে তাহলে বুঝতে পারেন আমরা মাইনরিটি লোক, মুসলিম, তাদের অ্যাগেস্টে সে, প্লাস জুদের অ্যাগেস্টে বটে, তো এদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা, একটি বিষয় যে আপনি কাজ করছেন ব্যক্তিগত জীবনে যে পপুলেশন হেলথ নিয়ে, এই বিষয়ে এই ট্রাম্প আসার পরে বা ট্রাম্পের যে নীতিমালা, নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেদিক থেকে আমরা দেখছি যে ওবামা কেয়ার উনি বাতিল করে দিবেন বলছেন। এই জায়গাটা কিভাবে এফেক্ট করবে, আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? হ্যাঁ, জানি। প্রথমত আমরা কেউ দেখিনি যে ট্রাম্প তার কোনো এজেন্ডা দিয়েছে, হেলথ কেয়ারের কোনো কিছু সে সঠিকভাবে বলতে পারেনি। শুধু একটাই কথাই বলেছে যে সে ওবামা কেয়ার রিপিল করবে, ওবামা কেয়ার বাতিল করে দিবে, হ্যাঁ, ইচ এন্ড এভরি ওয়ার্ড এভাবে বলেছিল। কিন্তু ওবামা কেয়ারের যে জিনিসটা, ওবামা কেয়ারের প্রিমিয়ামটা এই বছর অনেকের ক্ষেত্রে বেড়ে গিয়েছিল। এটা যেভাবে বলা হয়েছে এটা ভবিষ্যতে কমার পসিবিলিটি আছে। এটা কি সাধারণ মানুষকে এফেক্ট করে, আমাদের প্রবাসী বাঙালিদের? আমাদের বাঙালিদের এফেক্ট করার পসিবিলিটি আছে বলে মনে হয় না। যে কারণে, কারণ আমাদের প্রবাসী বাঙালিদের মেজরিটি লোকজন হলো আপনার মেডিকেয়ার আন্ডারে, মেডিকেটের আন্ডারে, যেমন হেলথ প্লাস, হেলথ ফার্স্ট ইত্যাদি যেসবগুলো আছে, এইসব ইন্স্যুরেন্সগুলো। দ্যাট মিনস আমাদের ইনকাম কম, এটা আমরা 100% আমরা সাপোর্ট পাচ্ছি হেলথ কেয়ার। যেমন বাচ্চারা তো এমনি 26 ইয়ার্স পর্যন্ত মা বাবার সাথে থাকবে। ওবামা কেয়ার বাতিল হলে আমাদের কোনো এফেক্ট হবে না? আমার মনে হয় না। ওবামা কেয়ার বাতিল হলো তো সিটি থেকে ইন্স্যুরেন্সটা ওনারা হয়তো পেতে পারে, কিন্তু ওবামা কেয়ার বাতিল এখন যেভাবে বলছে ট্রাম্প, ওবামা কেয়ারটা হয়তো বাতিল সবকিছু করবে না, সে কিছু কিছু জিনিস রাখবে। যেমন 26 বছর থাকবে, সেটা সে প্রেসিডেন্টের সাথে যেদিন বসলো তারপরের দিনে সে সেম কথাটা বললো। যেসব বাঙালিরা মনে করেন ছোটখাটো চাকরি করে, যেমন লেটস সে দ্য ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স, লেটস সে দ্য আদার্স, ট্যাক্সি ক্যাব ড্রাইভার এখন একটু অনেকে ইন্স্যুরেন্স বাই করতে হয় ওবামা কেয়ার থেকে, কারণ ইনকামটা এখন আর হাইড করার, লুকাবার কোনো উপায় থাকে না। কারণ ওই জিপিএস এর মাধ্যমে হয়তো আপনার ট্র্যাক হয়ে যাচ্ছে কত টাকা আপনার ইনকাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে খুব একটা ইফেক্ট আমাদের কমিউনিটিতে হবে বলে আমার মনে হয় না। ট্রাম্পের যে মুসলিম ব্যানিং, যে মুসলমানদেরকে ঢুকতে দিবে না বা বের করে দিবে, তারপরে অবৈধ লোকজন যারা আছে তাদেরকে বের করে দিবে, ওইসব জিনিসগুলো আমাদের সিরিয়াসলি একটা ভয়ের বিষয় অনেকের। মুসলিম রেজিস্ট্রি যেটা আমরা 9/11-এর পর একবার দেখেছিলাম, যে সব মুসলমানদেরকে রেজিস্ট্রি করতে হবে, সেটাও একটা ভয়ের ব্যাপার আছে মানুষের মধ্যে এখন। যারা এই যে নতুন কিছু লোক আসছে, গত কয়েক বছর ধরে আমাদের কিছু ইয়াং ছেলেপেলেরা আসছে না আমাদের এলাকাতে, এরা ভীতগ্রস্ত হয়ে গেছে, অনেক পয়সা খরচ করে এখানে আসছে, জাস্ট কয়েক মাস আগে আসছে। এখন যদি আবার এই ট্র্যাপে পড়ে যায় তাহলে তো তাদের তো সব ড্রিমটাই ভেঙে যাবে। আমার সাজেশন যেটা থাকবে সেটা হলো কি, চোখ কান আমাদের খোলা রাখা উচিত, যে কোথায় কি হচ্ছে নিউজ দেখা উচিত প্রতিদিন। হ্যাঁ, বিশেষ করে আমেরিকান নিউজ, CNN বা আদার নিউজগুলো, লোকাল নিউজগুলো কি হচ্ছে, পত্রপত্রিকা পড়া উচিত। হ্যাঁ, কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, তাহলে ওরা ভালোভাবে জানতে পারবে। এবং কিছু কিছু ইমিগ্রেশন সেমিনারও হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন আমিও চিন্তা ভাবনা করছি আমাদের এলাকাতে একটা, আমি নিউ ইয়র্ক ব্যাপী যদি লোকজন যেতে চায়, আমার অনেকগুলো আপনার লোকজনের সাথে আমি কথা বলেছি যারা আপনার লিগ্যাল এক্সপার্ট, এবং ফ্রি অফ সার্ভিসে তারা দিবে। সেখানে ইমিগ্রেশনের
উপরে লর উপরে তারা অনেকগুলো জ্ঞান তারা জানতে পারবে কে কোন কেসে আছে আমি তো সেটা জানি না, তাই না? তো সেইভাবে তারা হয়তো জানতে পারবে আমি এই ক্যাটাগরিতে পড়েছি, সো আমাকে কি করতে হবে। আমাদের প্রত্যেকটা ইলেক্টেড অফিসিয়াল কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যেমন প্রত্যেকটা কাউন্সিল বলেন, আপনার কাউন্সিল মেম্বাররা বলেন, পাবলিক অ্যাডভোকেট বলেন, কন্ট্রোলার বলেন, মেয়র বলেন, গভর্নর বলেন, প্রত্যেক লোকের স্টেটমেন্ট গত কয়েকদিন ধরে যাচ্ছে। তারা বলছে যে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করব না যারা মুসলমানদের এবং মাইনরিটির এগেইনস্টে কোনো অ্যাকশন যদি প্রেসিডেন্ট ইলেক্ট নিতে চায় আমরা সহযোগিতা করব না। ফেডারেল গভর্নমেন্ট NYPD এবং FBI এর সাথে কোনো কিছু শেয়ার করবে না। আমার ইনফরমেশনটা শেয়ার না করলে তো তারা জানতে পারবে না, সেই জিনিসটা তারা শেয়ার করবে না। তার মানে বোঝা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট ল এনফোর্সমেন্টদেরকে একটা মানে দিয়ে রাখবে যে দে ক্যান ডু, মানে যতদিন অ্যাটলিস্ট এই মেয়র আছেন হ্যাঁ যতদিন পর্যন্ত এই মেয়র আছেন, অবশ্য পরবর্তী মেয়র আসলে হয়তো তাই করতে পারেন, কিন্তু আমরা দেখছি এটা সাপোর্ট এখন আমাদের জন্য আছে। এবং গভর্নরও মোটামুটি গভর্নর সিরিয়াসলি পরশুদিন বোধহয় তার স্টেটমেন্ট আমি দেখলাম, বা তার স্পিচটা সিরিয়াসলি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আপনাদের রাইট যেটা সেটা হলো আপনি যদি আপনার ভালো ইংরেজি বলতে না পারেন দোভাষী নেওয়ার আপনার রাইট আছে, অধিকার আছে। সেকেন্ডলি আর হলো কি যে বাসায় পুলিশ যদি যায়, আপনি যদি বলেন যে আমি তোমার সাথে কথা বলবো না আমার উকিল ছাড়া, তার উকিল ছাড়া আপনি কথা বলবেন না, তার মানে আপনার বিহাবে আপনার উকিল কথা বলবে। সেই জন্য নিউ ইয়র্কে অনেক উকিল এখন একটা বড় একটা গ্রুপ তৈরি হচ্ছে যারা সাপোর্ট দিবে, বিভিন্নভাবে লয়াররা সাপোর্ট দিবে, ফ্রি অফ সার্ভিসেস। মামুনুল হক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন সমাজকর্মী মামুনুল হক। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ও বর্ণবিদ্বেষী নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্প ঘৃণা আর বিদ্বেষ ছড়াচ্ছেন অভিযোগ করে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার অঙ্গীকারে মাঠে নেমেছে 93টি মানবাধিকার ও নাগরিক সংগঠন। নিউ ইয়র্ককে ঘৃণা ও বিদ্বেষমুক্ত শহর ঘোষণার অংশ হিসেবে শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ অভিবাসী বসতির কুইন্সকে ঘৃণা ও বিদ্বেষমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে তারা। নিউ ইয়র্ক থেকে TM মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘৃণার বিরুদ্ধে প্রতিরোধ এই স্লোগানে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার এই সমাবেশে জড়ো হয় বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ। বিদ্বেষের চেয়ে যুক্তরাষ্ট্র অনেক বড় দাবি করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আমরা আন্দোলনের একদম সূচনা লগ্নে আছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাব। একটি হেট ফ্রি জোনের প্রতিষ্ঠা করতে এখানে জড়ো হয়েছি। বর্ণবিদ্বেষ, ইসলামোফোবিয়া, নারী বিদ্বেষের মতো সামাজিক ব্যাধি থেকে কমিউনিটিকে রক্ষা করতেই আমাদের এই আন্দোলন। মানবাধিকার সংগঠন ড্রামের সমন্বয়ে আয়োজিত সমাবেশে কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম সহ বক্তব্য দেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। নিউ ইয়র্কের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এই লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন বাংলাদেশিদের বন্ধু খ্যাত ড্যানিয়েল ড্রম। এই এলাকায় আমরা সবাই ঐক্যবদ্ধ। সম অধিকার রক্ষায় আমি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। মুসলিম ও জৈশ সহ সকল ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সিটি কাউন্সিলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নিউ ইয়র্ক সহ পর্যায়ক্রমে পুরো যুক্তরাষ্ট্রকেই ঘৃণা ও বিদ্বেষমুক্ত অঞ্চল ঘোষণার কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছে বলে জানান আয়োজকরা। এর অংশ হিসেবে নিউ ইয়র্কের কুইন্সকে প্রথম বিদ্বেষমুক্ত অঞ্চল ঘোষণা দেওয়া হয়। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসের সময় আরো থাকছে। Neymar закручивает удар головой, гол! 1-0 Луис Суарес. ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোর ধ্রুপদী ফুটবলীয় লড়াইয়ে টান টান উত্তেজনা। শেষ মুহূর্তে রামোসের গোলে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের ড্র। স্বাধীনতার ৪৫ বছরে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ সময়ে মানব সম্পদ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির বিকাশে বৈপ্লবিক সফলতা এলেও
ক্রমেই বেড়ে চলা শিক্ষিত বেকারত্ব আর বেসরকারি বিনিয়োগে নিম্নগতির হ্রাস টানতে পারছে না সরকার। অর্থনীতিবিদরা বলছেন, প্রাপ্তির পাল্লা ভারী হলেও সামষ্টিক অর্থনীতির উন্নয়নে এখনও পিছিয়ে বাংলাদেশ। জুবায়ের ফয়সালের রিপোর্ট। এক অন্য বাংলাদেশ। স্বাধীনতার পর যে দেশের মোট জিডিপি ছিল মাত্র 12,307 কোটি টাকা, ৪৫ বছরে তা এখন ১৯.৫ লাখ কোটি। মাথাপিছু বার্ষিক আয় ১,৪৬৬ মার্কিন ডলার। সে সময়ের মোট জনসংখ্যার ৭৫% দারিদ্র্যের হার নেমে এসেছে ২৫.৫-এ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁয়েছে $৩২ বিলিয়ন। আর এত সব সাফল্যেরই স্বীকৃতি বিশ্বের ৪৪তম শক্তিশালী অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। এরপরও প্রযুক্তি নির্ভর বাজারমুখী শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির অভাবে অনেক ক্ষেত্রেই আসছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি। কোটি কোটি মানুষ দেখবেন বেকার, রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষের জন্য হাঁটতে পারবেন না, অথচ আপনি ওই জায়গা থেকে ৫টা লোককে পিক করেন, টাফ হয়ে যাবে। যেখানে বাজারের সাইজটা বেশি, অর্থনৈতিক কর্মকাণ্ডও সেখানে বেশি। এডুকেশনটা যেন বাজারমুখী হয়, সেইভাবে আমাদেরকে এখন রূপরেখা করে সেইভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং খুব ত্বরান্বিত পদক্ষেপ নিতে হবে। ৯০ দশকের আগের কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তিত রূপ শিল্প প্রধান বাংলাদেশ, যেখানে মূল নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাক খাত। যদিও উদ্যোক্তাদের দাবি, সরকারি নীতির পরিবর্তন ছাড়া এখাতেও আসবে না প্রত্যাশিত সাফল্য। একই বস্তা সার বানাইতে কতটুকু গ্যাস লাগে এবং এতটুকু গ্যাস দিয়ে কতটুকু গার্মেন্ট হয়, এই ক্যালকুলেশন কাউকে করতে হবে। অর্থনীতির শক্ত ভিত গড়তে গেলে ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরাও। যারা টাকাওয়ালা তারা বাংলাদেশে বিনিয়োগ না করে বাইরে টাকা পাচার করে দিচ্ছে। অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ, এরাই একটা ত্রিভুজ ক্ষমতা বলয় তৈরি করে বাংলাদেশের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া স্থানীয় শিল্প বিকাশ, পরিবর্তিত প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী শ্রমবাজার সৃষ্টির দিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। স্বাধীন বাংলাদেশ মাত্র ৪৫ বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তির সহজলভ্যতা আর শিল্পায়নের স্রোত দিয়ে রীতিমতো নজর কেড়েছে বিশ্বমূল্যের। কিন্তু এরপরও প্রদীপের নিচের অন্ধকারের মতোই আগামীর বাংলাদেশের সত্যিকারের অর্থনৈতিক উন্নয়নকে আজও চোখ রাঙাচ্ছে ক্রমেই বেড়ে চলা অদক্ষ শ্রমশক্তি, ফলাফল নির্ভর শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক দুর্নীতি আর অতিরিক্ত আমদানি নির্ভরতার মতো বিষয়গুলো। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম জিয়ার বিচার হচ্ছে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, লুই আইকানের নকশা বাস্তবায়নের জন্য যা করণীয় তাই করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বেগম খালেদা যে অভিযুক্ত, তার বিচার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। রায় যাই হবে, আদালত যেই রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। এটা কোনো প্রতিহিংসা নয়, কেবলমাত্র জিয়া রহমান কবর সরার জন্য আমরা দুইখানা নকশা ফেরত আনিনি। এই নকশা অনুযায়ী সংসদ ভবন এলাকায় আমরা বাস্তবায়ন, নকশা অনুযায়ী আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সেই কাজটা আমরা করছি। জিয়া রহমানের স্থান ইতিহাসে যেখানে থাকার সেখানেই থাকবে। ইতিহাসে খলনায়ক হিসাবে, ইতিহাসের সবচেয়ে জঘন্য চরিত্র হিসেবে, খুনি চরিত্র হিসেবে, ৭১ মহান মুক্তিযুদ্ধে তার অবস্থান, যে বিতর্কিত অবস্থান, অনুপ্রবেশকারী হিসেবে যে অবস্থান, যেই চিত্র ইতিহাস ৭৫ পরে জিয়া রহমানের যে চরিত্র যেভাবে ধরা পড়েছে, সেইভাবেই জিয়া রহমানের স্থান ইতিহাসে হবে। তার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে আমরা চাই না। প্রবাসের আরো কিছু খবর। প্রবাসীদের সেবায় নিউ ইয়র্কের জামাইকাতে যাত্রা শুরু করেছে আরও একটি বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠান, খামারবাড়ি সুপারমার্কেট। শুক্রবার এক দোয়া মাহফিলের পর ৫,০০০ স্কয়ার ফুট প্রশস্ত খামারবাড়ি সুপারমার্কেটের উদ্বোধন করা হয়। বাঙালি বহুল জ্যাকসন হাইটসের খামারবাড়ি রেস্টুরেন্ট, খামারবাড়ি চাইনিজ, পালকি পার্টি সেন্টার এবং খামারবাড়ি গ্রোসারি প্রতিষ্ঠানেরই আরেকটি নতুন প্রতিষ্ঠান হিসেবে চালু হলো এই খামারবাড়ি সুপারমার্কেট। ব্রিটেনের একটি অভিবাসী ডিটেনশন সেন্টারে তারেক চৌধুরী নামে এক বাংলাদেশি হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পশ্চিম লন্ডনের হিলিংডন এলাকায় একটি ডিটেনশন সেন্টারে তারেক চৌধুরী সংঘবদ্ধ আক্রমণের শিকার হন বলে জানায় গণমাধ্যম। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করা হলেও ২ জনকে ছেড়ে দেওয়া হয়। শনিবার
জানা যায় আসাদ ইউসুফ নামের একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করার পাশাপাশি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন স্থানীয় আদালত। তারেক চৌধুরী সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। মালয়েশিয়ায় এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। নিগারা প্রদেশের একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার মোহাম্মদ বিলাল হোসেন নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতের কাঁধে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছে একটি ছুরিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিখোঁজ তার রুমমেটকে খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই উবার সহ অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা পরিচালনায় বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা ক্যাম্পেইনে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনগণের কাছে পরিবহন সেবা সহজ করতে এই ধরনের উদ্যোগ প্রশংসাযোগ্য। যৌক্তিক সময়ের মধ্যেই উবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। এর আগে সড়ক চলাচলে সতর্ক থাকতে পথচারী ও গণপরিবহনের যাত্রীদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়। এ সময় চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী সহ মন্ত্রণালয় ও বিআরটি এর কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন। রাজধানীতে মিডিয়া ইউনিটির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন। শনিবার সকালে ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির আহ্বায়ক মোজাম্মেল বাবুর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট অ্যাডকোর আহ্বায়ক এ কে আজাদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিকরা বক্তব্য রাখেন। তারা জানান, বিদেশি বিজ্ঞাপন বাংলাদেশের টিভিতে না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টিভি মালিকদের সংগঠন। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুক্রবার সকাল 11টার পর থেকে বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে মিডিয়া ইউনিটি। যারা আমরা অ্যাডকোর মেম্বার আছি, আমরা সকল নেতা এখন আমরা ডিসাইড করেছি যে বিদেশি বিজ্ঞাপন কিন্তু বাংলাদেশি টিভিতে দেখানো যাবে না। এক্সপোর্টার যদি তার পণ্যটাকে প্রমোট করার জন্য কোথাও বিজ্ঞাপন দিতে চায়, তাহলে ডাইরেক্টলি সেই দেশে টিভি চ্যানেলে সে দিতে পারে। বাংলাদেশের ফিডে যে টিভি বিজ্ঞাপন দেখানো হচ্ছে সেখানে সে কিন্তু ইউজ করতে পারবে না। ইউনিলিভার গ্রামীণের সবাই আমার সঙ্গে একটা মিটিং করে বললো যে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আর নাটকে কোনো অ্যাড আমরা দিব না, কারণ আপনাদের নাটক তো দেখে না, সব ইন্ডিয়ান সিরিয়াল দেখে। সিচুয়েশন খুবই খারাপের দিকে যাচ্ছিল। হয়তো বা জানুয়ারি থেকে আমাদের যা অ্যাড এখন পেতাম তার 4 ভাগের 1 ভাগ হয়তো পেতাম। এই শিল্পের অস্তিত্বের জন্য যেমনিভাবে ঐক্যমতে এসেছি যে বিদেশি চ্যানেলগুলোতে আমাদের বিজ্ঞাপন যেতে পারবে না, কেবল অপারেটরদের যে সমস্যা আছে, সাংবাদিক কলাকুশলী যারা আছেন তাদেরও যেসব সমস্যা আছে সবগুলোর সমাধান অবশ্যই হবে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে 14তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশিষ্ট চীনা চলচ্চিত্রকার ডক্টর শি ফি। 8 দিনব্যাপী এই অনুষ্ঠানে 109টি দেশের 550টি বাছাই করা চলচ্চিত্র দেখানো হবে। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত 9 জন মারা গেছে। এখনও নিখোঁজ রয়েছে 25 জন। শুক্রবার রাজ্যের ওকল্যান্ডের একটি ক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্লাবটিতে একটি কনসার্ট চলার সময় এই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এই সময় ভেতরে অন্তত 50 জন মানুষ ছিল বলে জানা গেছে। ভবনটিতে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে দমকল বাহিনী। উত্তেজনার এল ক্লাসিকো শেষ হলো 1-1 ড্রয়ে। লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়া বার্সাকে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত করলেন সার্জিও রামোস। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিক দল। তবে
প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধেও দাপট কাতালানদের। 53 মিনিটে নেইমারের নিখুঁত ফ্রি কিক মাথায় লাগিয়ে লিড এনে দেন বার্সার নাম্বার 9 ক্রিস লুয়ার্স। এরপর আক্রমণের ধার বাড়ায় রিয়াল। শেষ পর্যন্ত আরও একবার রিয়ালের ত্রাতা হয়ে এসেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। দুর্দান্ত এক হেডে সমতায় ফেরান রিয়ালকে। ধ্রুপদী এক লড়াই শেষ হলো সমতায়। 14 ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট 34 আর বার্সেলোনার পয়েন্ট 28। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন। গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উড়িয়ে দিলেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার নিয়ামক হতে পারেন শ্রমিকরা। মুক্তি চান চাঁদাবাজির হাত থেকে। প্রার্থীদের আচরণবিধি মনিটরিং এর কাজ শুরু ইসির। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কোর রিপোর্ট বাধা হয়ে দাঁড়াবে না, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দৃঢ় অবস্থানে সরকার। স্বাধীনতার ৪৫ বছরে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি মিললেও পিছিয়ে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমবাজার তৈরির দিকে নজর দেওয়ার পরামর্শ। এবং ট্রাম্পের অভিবাসী ও বর্ণবিদ্বেষী নীতির বিরুদ্ধে নতুন করে ফুঁসে উঠেছে নিউ ইয়র্ক। বিদ্বেষমুক্ত শহর গড়ার অঙ্গীকার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।